কেমন আছেন সবাই? আজ আরও একটি নতুন মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে আসলাম। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি তামিল ভাষায় সদ্য মুক্তি পাওয়া সাসপেন্স থ্রিলার আর টুইস্টে ভরপুর মুভি মুন্দ্রামকান। পুরো মুভিটা সাসপেন্সের ওপরেই চলে। কে করলো, কেন করলো, কিভাবে হলো, এইসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই মুভির গল্প এগোতে শুরু করে। আর মুভির শেষে একটা ওপেন এন্ডিং রাখা হয়েছে, অর্থাৎ অডিয়েন্স নিজেদের মতো ঠিক করবে যে আসলে শেষটা কেমন হতে পারে। তো চলুন এই ইন্টারেস্টিং মুভিটার এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরুতেই একটি কোম্পানির কারখানাকে দেখানো হয়। সেই কারখানাতে অনেক বড় বড় মেশিন ছিল। সেখানে একজন এমপ্লয়ি আসে, আর এমপ্লয়ি সেখানে আসতে হঠাৎ করেই তার চোখ আটকে যায় একটা মেশিনের নিচে, কারণ সেই মেশিনের পাশেই কারো পা দেখা যাচ্ছিল। সেই এমপ্লয়ি যখন তাড়াতাড়ি সেখানে যায়, দেখা যায় সেই কারখানারই ম্যানেজার সেখানে মরে পড়ে রয়েছে, আর সেই ম্যানেজারের হাত একটা মেশিনের সাথে আটকানো ছিল, অর্থাৎ স্পর্শ করা ছিল। আর সেখান থেকেই আমরা জানতে পারি আসলে কিছুদিন ধরে এই মেশিনটা আর্থিং কাজ করছিল, অর্থাৎ ইলেকট্রিক শক দিচ্ছিল। হয়তোবা ম্যানেজার ভুলবশত সেই মেশিনটাকে ধরে ফেলেছিল, তাই ইলেকট্রিক শক খাওয়ার ফলে সে মারা গেছে। সবাই সেটাই মনে করতে থাকে, কিন্তু আসলেও কি তাই? চলুন দেখে নেওয়া যাক। এরপরেই দিলীপকে দেখানো হয় যে খোলা আকাশের নিচে শুয়ে শুয়ে কিছু একটা ভাবছিল। দিলীপও আসলে সেই একই কোম্পানির একজন এমপ্লয়ি ছিল, যে কোম্পানিতে ম্যানেজার মারা গেছে। এই দিলীপ দেখা যায় শুয়ে শুয়ে কিছু ভাবছিল। দিলীপ দেখতে পায় তখনই একটা প্লেন উড়ে যাচ্ছিল, আর সেটার শব্দ হচ্ছিল। এই শব্দে সে নিজের কান চেপে ধরে, বিরক্ত হয়। আসলে দিলীপের একটা রোগ রয়েছে, উইকনেস বলা যেতে পারে। সে একটু উচ্চ শব্দ হলেই নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দিলীপের প্রতিদিন একটাই রুটিন, সে সকালে ঘুম থেকে উঠে অফিসে আসে, আর অফিস থেকে বাসায় ফিরে। কিন্তু এই প্রত্যেকটা জায়গায় যেসব শব্দগুলো হয় সেগুলো একেবারেই সে মেনে নিতে পারে না। এই জন্য তার মেজাজ সবসময় খিটখিটে থাকে। কারখানার মেশিনের আওয়াজ, এমপ্লয়িদের আওয়াজ, ঘরে স্ত্রীর চিৎকার চেঁচামেচি, আর রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার হর্ন বাজানো, এই সব কিছুতে সে প্রচণ্ড বিরক্ত হয়। আর এই জন্য সে একটা রুটিন করেছে। প্রত্যেকদিন তার ডিউটি শেষ করে সে একটা নিরিবিলি কনস্ট্রাকশন সাইটে চলে আসে, আর সেখানে একান্তে কিছুক্ষণ সময় কাটায়, যেখানে শহরের কোনো কোলাহল নেই, কোনো শব্দ নেই। প্রতিদিন রাতের মতো আজকেও সে সেখানে শুয়ে শুয়ে আকাশ দেখছিল আর নিজেকে একটু শান্ত করছিল। ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে। পুলিশ এখানে টহল দিতে এসেছিল। হঠাৎ করে তারা দিলীপকে দেখতে পেয়েছে আর জিজ্ঞেস করে সে এখানে কি করছে। কিন্তু পুলিশকে দেখে দিলীপ অনেক ভয় পেয়ে যায়, আর একটা সময় পুলিশের থেকে পালাতে শুরু করে। পুলিশও তাকে তাড়া করতে শুরু করে, কিন্তু দিলীপ পালালো কেন সেটা আমরা একটু পরেই জানতে পারবো। ঘটনা চলে যায় ফ্ল্যাশব্যাকে। সেই কারখানাকে দেখানো হয় যেখানে আমরা সেই ম্যানেজার জন বিজয়কে দেখতে পাই। এই দিনটা ছিল যেদিন জন বিজয় মারা যায়, তার কয়েকদিন আগের ঘটনা। দিলীপও সেই দিন রোজগারের মতো অফিসে এসেছিল, কিন্তু আসার সাথে সাথেই জন বিজয় প্রচণ্ড রেগে যায় দিলীপের উপরে, কারণ তার একটা কাজ ভুল হয়েছিল, আর এই জন্য সে তাকে প্রচণ্ড অপমান করে, গালিগালাজ করে। এতে দিলীপের মাথায় একেবারে নষ্ট হয়ে যায়। তার উপরে আবার সেই কোম্পানির আরও একজন কর্মচারী চা নিয়ে আসতে যেয়ে ফেলে দেয়, সেখানেও একটা প্রচণ্ড শব্দ হয়। দিলীপ আরও বেশি রেগে যায়। এরপরেই দেখা যায় জন বিজয় সেখানে জোরে জোরে গান বাজিয়ে গান শুনছিল। এতে দিলীপ আরও বেশি রেগে যায় আর জন বিজয়ের কাছে চলে যায়। জন বিজয় এটা দেখে অবাক হয়ে যায়। দিলীপ বলে, যদি গান শুনতেই হয় হেডসেট লাগিয়ে তারপরে শুনুন, এরকম উচ্চস্বরে গান বাজালে আমার প্রবলেম হয়। এতে জন বিজয় রেগে যায় আর বলে, নিজের কাজটা তো ঠিক মতো করতে পারো না, আর তোমার ভিআইপি ট্রিটমেন্ট চাই, যাও নিজের জায়গায় যেয়ে বসো, আমার ডেস্কে আমি যা ইচ্ছে তাই করব। আর সেই দিন থেকে জন বিজয় জানতে পেরে যায় যে দিলীপের সাউন্ডের সমস্যা হয়। সে প্রচণ্ড রেগে যায়, আর তাকে খ্যাপানোর জন্যই প্রতিদিন সে আরো জোরে জোরে আওয়াজ করত। এতে দিলীপ নিজেকে আর ধরে রাখতে পারছিল না। যাই হোক, কাজ শেষ করে প্রতিদিনকার মতো নিজেকে শান্ত করে বাড়ি ফেরে। রাতে একটা ভালো যাতে ঘুম হয়, যাতে করে তার মেজাজটা ঠান্ডা হয়। কিন্তু বাসায় আসার পরেই দেখা যায় দিলীপ যখন ঘুমিয়ে পড়েছিল তখনই তার ছোট মেয়ে কান্না করতে শুরু করে, আর তার মেয়ের এই কান্না দিলীপকে আবারও জাগিয়ে তোলে। তার মেজাজ আবারও খারাপ হয়ে যায়, আর সে তার স্ত্রী প্রিয়াকে বলে তার মেয়ের কান্না থামানোর জন্য। প্রিয়া তাকে বোঝায়, ও ছোট্ট একটা মেয়ে, ও তো কান্না করবেই, ওকে এভাবে কিভাবে থামাবো। দিলীপও বুঝতে পারছিল, কিন্তু তারও কিছু করার ছিল না। সে শব্দ একেবারেই নিতে পারে না। আর তখনই দিলীপ আর প্রিয়ার কথা শুনে আমরা দিলীপের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে পারি। আসলে দিলীপ খুবই ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিল, বড় হয়েছে, কিন্তু দিলীপ প্রিয়াকে ভালোবাসে। আর দিলীপের পরিবার তাদের এই সম্পর্কটা একেবারেই মেনে নেয়নি। শুধুমাত্র প্রিয়াকে ভালোবেসে বিয়ে করার জন্যই দিলীপ তার সবকিছু ছেড়ে এসেছে। এখন সে বিয়ে করেছে আর নিজে পরিশ্রম করে তাদের সংসারটা চালাচ্ছে। প্রিয়াও এই সবকিছু জানে। এছাড়া দিলীপের এই রোগের কথাটাও সে জানে, তাই তাকে
তেমন কিছু বলে না। অন্য একদিন দেখা যায় রাতের বেলা যখন সে ঘুমাচ্ছিল আবারও দিলীপের ঘুম ভেঙে যায়। আর ঘুমটা ভেঙে গিয়েছিল ফ্যান একটু বাজেভাবে আওয়াজ করছিল, এই জন্য সে ঘুম থেকে উঠে ফ্যান বন্ধ করে দেয়। এর একটু পরেই প্রিয়া ঘুম থেকে জেগে যায়, কারণ প্রচণ্ড গরম ছিল। ফ্যান বন্ধ করাতেই তার ঘুম ভেঙে গিয়েছিল। এজন্য প্রিয়া উঠে জানালা খুলে দেয় আর ফ্যানটা আবারও চালু করে দেয়। কিন্তু তারপরে আবারও দিলীপের ঘুম ভেঙে যায়। আর এ থেকেই বোঝা যাচ্ছিল যে সাউন্ডে দিলীপের আসলে কতটা প্রবলেম হয়। এছাড়া দিলীপও জানে সে যেসব অদ্ভুত কাজ করে বেড়ায় এসব সাউন্ড কমানোর জন্য সেগুলো আসলে কোনোভাবেই স্বাভাবিক নয়। তার এটা রোগ, এই রোগটা তাকে কমাতেই হবে, কিন্তু কোনোভাবেই সে সেটা করতে পারছিল না। কারণ যে অল্প টাকা মাইনে পায় সেই টাকাটা দিয়ে সে তার সংসার চালানোর পরে ডক্টর যে দেখাবে সেই টাকাটাও থাকে না। আর এই জন্য বাধ্য হয়ে এই সবকিছু তাকে সহ্য করতে হচ্ছে। পরের দিন দিলীপ দেখা যায় অফিসে আসে রোজকারের মতো, কিন্তু আজকে তার মাথা প্রচণ্ড ব্যথা ছিল। সারা রাতেও সে ঘুমাতে পারেনি ফ্যানের শব্দে। আর এই জন্য অফিসে আসার পরেই সে চলে আসে কোম্পানির এমডি প্রকাশের কাছে আর তার সমস্যার কথা খুলে বলে হাফ ডের অর্থাৎ অর্ধেক দিনের জন্য ছুটি চায়। প্রকাশও তাকে একটা কন্ডিশন দিয়ে অর্ধেক দিনের ছুটি দিয়ে দেয় আর বলে ঠিক আছে এবার যে বাসায় রেস্ট নাও। যখনই সে বের হয়ে আসছিল তখনই জন বিজয় তার সামনে পড়ে, জিজ্ঞেস করে সে তো একটু আগেই অফিস আসলো, এখন কোথায় যাচ্ছে। দিলীপ বলে তার মাথা অনেক ব্যথা করছে আর এই জন্য সে প্রকাশকে বলেছে অর্ধেক দিনের ছুটি দেবার জন্য। সেই ছুটি সে দিয়েছে, সে বাসায় যাচ্ছে রেস্ট করার জন্য। এটা শোনার পরেই জন বিজয় অনেক রেগে যায় আর বলে সারাদিন অফিসে বসে বসে তো কোনো কাজ করো না, এখন আবার তোমার অর্ধেক দিনের ছুটি লাগবে। আর ছুটি দেবার প্রকাশকে, ওর তো অফিস বা কারখানা সম্পর্কে কোনো ধারণাই নেই, ওর তো বিজনেস সম্পর্কে কোনো আইডিয়াই নেই, এই কোম্পানিটা কিভাবে চলে ও কি সেটা জানে? ও তো শুধু এমডির পদটা নিয়ে বসে আছে। পুরো কোম্পানি তো আমিই চালাই, তাই আমি তোমার ছুটিটা ক্যান্সেল করে দিচ্ছি। এতে মাথায় যেন রক্ত চড়ে যায় দিলীপের। তারপরও জন বিজয়কে কিছু না বলে সে অফিস থেকে নিচে নেমে আসে। কিন্তু তাড়াহুড়ো করে নামতে যেয়ে দেখা যায় কোম্পানির মেকানিক শানমুগামের সাথে তার ধাক্কা লেগে যায়। আগে থেকে মাথা গরম হয়েছিল দিলীপের, তার উপরে আবার এমন ধাক্কা, এই জন্য সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। তার পুরো রাগ ঝাড়ে শানমুগামের ওপরে, যে চোখে দেখতে পাও না কে সামনে দিয়ে আসছে, এমন উদ্ভটের মতো চলাফেরা কেন করো। শানমুগাম তাকে সরি বলে, কিন্তু দেখা গিয়েছিল যখন ধাক্কা লেগেছিল দুজনেরই আইডি কার্ড তাদের হাত থেকে পড়ে গিয়েছিল আর তারা তাদের আইডি কার্ড তুলে নিয়ে গিয়েছিল। যাই হোক, দিলীপ সেখান থেকে চলে আসে, সেও সেখান থেকে চলে আসে। দিলীপ সেই দিনের কাজ অনেক রেগে করে, কারণ পুরো দিন তার মাথা ব্যথা ছিল, সে কোনোভাবেই কাজে মন দিতে পারছিল না। তখনই সে শুনতে পায় কারখানাতে একটি মেশিনে ইলেকট্রিক শক দিচ্ছিল, টাচ করাই যাচ্ছিল না। এই জন্য সে সেখানে চলে আসে আর তখনই দিলীপ দেখতে পায় সেখানে আগে থেকেই জন বিজয় চলে এসেছিল। আর এই মেশিনটা এখনো কেন ঠিক করা হয়নি সেটার জন্য এমপ্লয়ীদের উপরে রাগ ঝাড়ছিল। আসলে মেশিনটার ভেতরে 2-3 দিন থেকে এই সমস্যাটা দেখা দিচ্ছিল আর এই জন্য সেখানকার কর্মচারীরা সেই মেশিনের কাজ বন্ধ রেখেছিল। আর এই জন্য কর্মচারীরা সেটার কাজ বন্ধ রেখে ম্যানেজারের কাছে কমপ্লেন করেছিল। জন বিজয় ব্যস্ততার কারণে সেটা দেখতে পারেনি, এই জন্য এই 2-3 দিন সেই মেশিনের কাজ বন্ধ ছিল, প্রোডাকশন কম হয়েছে। আর এতে করেই জন বিজয় প্রচণ্ড রেগে যায়। তার কথা হচ্ছে এভাবে ছোটখাটো বিষয় কমপ্লেন না করে গ্লাভস পরে কাজ করলেই তো হয়ে যেত। যদিও জন বিজয় জানতো এতে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু তার কাছে কর্মচারীদের জীবনের চাইতে প্রোডাকশনের মূল্যটা বেশি। এইসব শোনার পরে দিলীপের রাগটা আরো বেড়ে যায়। যাই হোক, দিলীপ তাকে কিছুই বলে না। জন বিজয় যখন বলে কাজ বাদ দিয়ে এখানে কি করছো, দিলীপ বলে আমার ফাইলের কাজটা শেষ, আমি এখন বাড়ি যাচ্ছি। এসব শোনার পরে জন বিজয় হাসে আর বলে তোমার তো বিয়েও হয়ে গেছে, আর বিয়ে তো আজকে হয়নি, অনেকদিন আগে হয়েছে, অলরেডি ছোট্ট একটা মেয়েও আছে, এখন এত ঘরে যাবার তারা কিসের, বউকে দেখার জন্য এত কেন পাগল হয়েছ, বাসে যেয়ে কি বা করবে। এইসব কিছু শোনার পরে ধৈর্যের বাঁধ ভেঙে যায় দিলীপের। সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে জন বিজয়কে একটা ঘুষি মেরে বসে আর তাতে জন বিজয় সরাসরি মাটিতে পড়ে যায়। দিলীপ দেখতে পায় জন বিজয় নড়াচড়া করছিল না, সে তাকে ওঠানোর চেষ্টা করলেও জন বিজয় সেভাবে পড়েছিল। আর এতে করেই দিলীপ প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে ম্যানেজার জন বিজয় শুধুমাত্র ইলেকট্রিক শকের জন্যই হয়তোবা মারা যায়নি। জন বিজয়ের মারা যাবার আরও একটা কারণ হতে পারে এই দিলীপের ঘুষি। সিন কাট হয়ে যায় আর এরপরে আমরা হারিকাকে দেখতে পাই। হারিকার বাবা ছোটবেলাতেই মারা গিয়েছে। ছোট থেকেই হারিকাকে তার মাই লালন পালন করেছে, বড় করেছে। আর চাকরির খোঁজে হারিকা চেন্নাইতে চলে এসেছে, সে তার মাকেও সাথে নিয়ে চলে এসেছে, অর্থাৎ এখন থেকে তারা এখানেই থাকবে।
একদিন সকালবেলায় হারিকা উঠে ফ্রেশ হয়ে নেয় আর রেডি হয়ে যায়। তার মা যখন তাকে জিজ্ঞেস করে এত তাড়াহুড়া কেন করছো, হারিকা বলে আজকে আসলে তার একটা চাকরির ইন্টারভিউ রয়েছে, সে সেখানেই যাচ্ছে। এরপরেই দেখা যায় হারিকা সেই কোম্পানিতে চলে আসে চাকরির ইন্টারভিউ দেবার জন্য। দেখা যায় জন বিজয় আর দিলীপ যে কোম্পানিতে কাজ করত সেই কোম্পানিতেই ইন্টারভিউ দিতে এসেছিল হারিকা, আর জন বিজয় তার ইন্টারভিউ নিচ্ছিল। সেখানে দেখা যায় একটা সময় দিলীপও আসে। দিলীপ আর হারিকার সাথে দেখা হয়। এদিকে ইন্টারভিউ নেওয়ার সময় জন বিজয় তাকে জিজ্ঞেস করে সে চেন্নাইতে কোথায় থাকে, কোন এরিয়াতে। হারিকা তার লোকেশন বলে। জন বিজয় খুশি হয়ে বলে আরে আমিও তো এই একই লোকেশনে থাকি। এই ঘটনার মাধ্যমে এটা বোঝা যাচ্ছিল যে হারিকার এই ঘটনাটাও জন বিজয় বেঁচে থাকার কয়েকদিন আগের ঘটনা। যাই হোক, ইন্টারভিউ নেওয়ার পরে জন বিজয় হারিকাকে বলে তোমার সবকিছুই ঠিকঠাক আছে, তোমার চাকরি কনফার্ম, তুমি এখানে জয়েন করতে পারো। এদিকে চাকরি পেয়ে হারিকা প্রচন্ড এক্সাইটেড হয়ে যায়। বাসায় এসে তার মাকে খুশির খবরটা জানায় যে তার চাকরি হয়ে গেছে। এখন থেকে তাদের সংসারে আর অভাব অনটন থাকবে না। তার স্যালারি দিয়ে তারা দুজনে খুব শান্তিতে থাকতে পারবে। তারা দুজনেই কথা বলছিল, ঠিক তখনই হারিকাদের বাসায় কেউ নক করে। দরজা খুলতেই হারিকা অবাক হয়ে যায়, কারণ সেটা জন বিজয় ছিল। হারিকা যখন জন বিজয়কে হুট করেই তার বাসায় দেখে সে একটু অবাক হয়। অন্যদিকে হারিকার মা যখনই জন বিজয়কে দেখে তার মুখটা দেখে বোঝা যাচ্ছিল সে পুরোপুরি শকড হয়েছে। আর এ থেকে আমরা ধারণা করতে পারি হয়তোবা হারিকার মা আগে থেকেই জন বিজয়কে চিনত। অন্যদিকে জন বিজয় এমন অভিনয় করে যে হারিকার মার সাথে তার আগে কখনো দেখাই হয়নি, পরিচয় হয়নি। আসলে হারিকা কথায় কথায় বলেছিল যে তার গ্রামের বাড়ি কোথায়। জন বিজয় বলে তুমি তো বলেছিলে তুমি আমাদেরই গ্রামের, আর আমরা একই এরিয়াতে থাকি, তাই এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। তোমাকে তো বলেছি তোমার চাকরি কনফার্ম হয়ে গেছে, তুমি আজকে থেকেই জয়েন করতে পারো, আমি এখন যাই। ঠিক তখনই সে আবারও রান্নাঘরের দিকে তাকায় আর বলে অনেক সুন্দর গ্রান আসছে। তখনই হারিকা বলে আসলে আমার মা উপমা বানাচ্ছে, আর আপনি যেহেতু এসেই পড়েছেন আমাদের সাথে একসাথে বসে আমার মায়ের হাতে বানানো উপমা খেয়ে যান। এই কথাটা শুনে জন বিজয় একটু ঘাবড়ে যায়, ইতস্তত করে বলে না না, এখানে আমি বসে উপমা খেতে পারবো না, তুমি এক কাজ করো, আমাকে একটু প্যাক করে দিয়ে দাও, আমি অফিসে বসে খাবো, আমার এখন তাড়া আছে। হারিকা বলে হ্যাঁ হ্যাঁ কেন নয়, আপনি 1 মিনিট দাঁড়ান। সাথে সাথে হারিকা কিছু উপমা লাঞ্চ বক্সে প্যাক করে দেয় আর সেটা দিয়ে দেয় জন বিজয়কে। জন বিজয় সেখান থেকে চলে আসে। জন বিজয় সেখান থেকে চলে আসার পরপরই হারিকার মা তাকে বলে আমার মনে হয় না এই কোম্পানিতে তার চাকরি করাটা ঠিক হবে। এটা শুনে তো রীতিমতো অবাক হয়ে যায় হারিকা। কেন? নতুন একটা চাকরি, ভালো স্যালারি, আর এখানে থাকতে গেলে এই চাকরিটা তাদের লাগবে, কেন সে চাকরি করবে না? কারণ কি? হারিকার মা বলে তেমন কোনো কারণ নেই, শুধুমাত্র তোমার ম্যানেজারকে আমার ভালো মানুষ মনে হয়নি। হারিকা বলে তুমি তো জানোই এই চাকরিটা আমাদের লাগবে, আর তুমি ওনাকে নিয়ে টেনশন করো না, আমি ঠিক ওনাকে ম্যানেজ করতে পারবো। এর একটু পরেই দেখা যায় হারিকার মা হারিকাকে বলে তোমার বেস্ট ফ্রেন্ড কল করেছিল আর বলেছে এখনই ওদের বাসায় যেতে, ওর সাথে দেখা করতে। হারিকা ভাবে কোনো একটা ইম্পর্টেন্ট কাজ হয়তোবা আছে, আর এই জন্য সাথে সাথে সে তার স্কুটি নিয়ে বের হয়ে পড়ে তার বেস্ট ফ্রেন্ডের বাসায় যাবার জন্য। কিন্তু রাস্তায় যাবার সময় হঠাৎ করে একটা গাড়ির সাথে হারিকার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। দুর্ঘটনাটা এতটাও মারাত্মক ছিল না, আর দেখতে পায় গাড়িটাকে। তখনই সে খেয়াল করে গাড়ির পেছনে একটা স্টিকার লাগানো রয়েছে, আর ধীরে ধীরে সেন্সলেস হতে শুরু করে। আর ঠিক তখনই সে আবছা দৃষ্টিতে দেখতে পায় আর সেই গাড়ি থেকে একটা লোক নেমে হারিকাকে নিয়ে যেতে শুরু করে। এরপরেই সেই গাড়িটা সেখান থেকে চলে যায়, কিন্তু গাড়ির ভেতরে আসলে কে ছিল আর কেই বা হারিকাকে উঠিয়ে নিয়ে গেল সেটা দেখানো হয় না। এদিকে দেখা যায় জন বিজয় হারিকাকে দুর্ঘটনার পরে হসপিটালে নিয়ে যাওয়ার পরিবর্তে তাকে একটা কনস্ট্রাকশন সাইডে নিয়ে এসেছিল, আর সেখানে হারিকার আশেপাশে কেউ ছিল না, শুধু হারিকাই পড়েছিল। একটু পরে হারিকার জ্ঞান ফিরেই সে চারপাশটা ভালো করে দেখে, আর তখনই দুর্ঘটনার পরের ঘটনা তার মনে পড়ে। যখন সে পড়ে গিয়েছিল সেই গাড়ি থেকে একটা লোক নেমে তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে এসেছিল, আর এরপরেই এখানে রেখে গেছে। এরপরেই হারিকার চোখ পড়ে নিজের জামা কাপড়ের উপরে। সে দেখতে পায় তার জামা বিভিন্ন জায়গা দিয়ে ছেঁড়া, আর একটু ভালো করে খেয়াল করেই সে বুঝতে পারে আসলে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এখানে নিয়ে এসে। তখন হারিকা 2 4 করে মিলিয়ে ফেলে আসলে লোকটা দুর্ঘটনার স্থান থেকে হারিকাকে উঠিয়ে নিয়ে আসে, তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পরিবর্তে এখানে নিয়ে আসে, এবং সে যেহেতু অজ্ঞান ছিল সেই সুযোগে সে অ্যাডভান্টেজ নিয়েছে, তাকে শারীরিক নির্যাতন করেছে। এতে হারিকা একেবারেই ভেঙে পড়ে, কাঁদতে শুরু করে। তখনই হারিকার মনে পড়ে গাড়ির পেছনে লাগানো সেই স্টিকারটার কথা।
তার মনে হচ্ছিল এই স্টিকারটা সে কোথাও দেখেছে। একটু ভালো করে মনে করতেই সে বুঝতে পারে এই স্টিকারটা যখন সে কোম্পানিতে সে ইন্টারভিউ দেওয়ার জন্য গিয়েছিল ম্যানেজার জন বিজয়ের গাড়ির পেছনে লাগানো দেখেছিল। অর্থাৎ জন বিজয় তাকে অ্যাক্সিডেন্ট করার পরে তাকে এখানে নিয়ে এসে তাকে ধর্ষণ করেছে। এই কথা ভেবেই তার বুক ফেটে কান্না আসছিল। তার মায়ের কথা মনে হচ্ছিল যে তাকে সাবধান করেছিল যে জন বিজয় লোকটা ভালো নয়, তার এই কোম্পানিতে চাকরি করা ঠিক নয়। কিন্তু সে তার মায়ের কথা শোনেনি, যার ফল এখন তাকে ভোগ করতে হচ্ছে। হারিকা নিজেকেই দোষ দিতে থাকে। আসলে হারিকা জন বিজয়ের সাথে কথা বলে এবং ইন্টারভিউর সময় তার কথা শুনে তার মনে হয়েছিল জন বিজয় নেহাতি একজন ভালো মানুষ, সে তাকে চাকরি পেতে সাহায্য করেছে তার গ্রামের মানুষ বলে। কিন্তু তার মনে যে এমনটা ছিল আর সে যে তার এত বড় সর্বনাশ করবে সে সেটা কল্পনাও করতে পারেনি। এরপরে হারিকা তার বেস্ট ফ্রেন্ড মিষ্টির বাড়িতে পৌঁছায় আর তাকে সব ঘটনা খুলে বলে। মিষ্টিও হতবাক হয়ে যায়। কোম্পানির ম্যানেজার তার সাথে এমনটা করতে পারে সেটা মিষ্টিও কখনো ভাবেনি। এদিকে কথায় কথায় মিষ্টি তাকে জানায় কই সে তো তাকে ফোন করেনি। হারিকার মা তাকে এমনটা কেন বলল যে আমি তাকে ফোন করেছি, বাসায় আসতে বলেছি? এটা হারিকাও বুঝতে পারে না যে তার মা তাকে মিথ্যে কেন বলল। এতে হারিকা তার মাকেই সন্দেহ করতে থাকে, কারণ জন বিজয়কে দেখার পরপরই তার মায়ের রিয়াকশন বদলে গিয়েছিল। এমনকি জন বিজয় চলে যাবার সাথে সাথেই হারিকার মা তাকে সাবধান করেছিল। সে কিভাবে জানলো যে জন বিজয় ভালো নয়? তার মানে কি তার মায়ের সাথে জন বিজয়ের আগেও কোনো সম্পর্ক ছিল বা চেনা পরিচিত ছিল? সবকিছু অনুমান করে হারিকা প্রচণ্ড রেগে যায়, বাসায় ফিরে আসে আর তার মাকে জিজ্ঞেস করে। হারিকা জিজ্ঞেস করে, যখনই জন বিজয় এসেছিল তোমার ব্যবহার চেঞ্জ হয়ে গিয়েছিল, তুমি নার্ভাস হয়ে গিয়েছিলে। জন বিজয় এখান থেকে চলে যাওয়ার পরপরই তুমি আমাকে বলেছিলে সেই কোম্পানিতে কাজ করার জন্য নয়, জন বিজয় ভালো নয়। তুমি কি করে জানলে? আর তুমি আমাকে মিষ্টিদের বাড়ি মিথ্যে কথা বলে কেন পাঠালে? এর পেছনের কারণ কি? তখনই হারিকার মা সবকিছু খুলে বলতে শুরু করে। আপনারা তো আগেই জানতে পেরেছেন জন বিজয় এবং হারিকা তাদের দুজনের গ্রামের বাড়ি এক, আর সেই গ্রামেই হারিকার মায়ের সাথে পরিচয় হয়েছিল জন বিজয়ের। আর ধীরে ধীরে তারা একে অপরের কাছে চলে আসে, তাদের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। যেহেতু হারিকার বাবা অনেক আগেই মারা গিয়েছিল, হারিকার মা নিজের একাকিত্ব দূর করার জন্য জন বিজয়ের সাথে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে। আর সেখানেই এই সম্পর্ক চলছিল লুকিয়ে। কিন্তু কিছুদিন পরেই হারিকার মা হতবাক হয়ে যায় যখন জানতে পারে এই জন বিজয় তাকে ভালোবাসে না, বরং তার মতো এরকম আরও অনেক মহিলার সাথে তার সম্পর্ক রয়েছে। ভালোবাসায় প্রতারিত হয়ে হারিকার মা প্রচণ্ড কষ্ট পেয়েছিল। এই কথা যখন সে জন বিজয়কে বলেছিল, সে বলেছিল হ্যাঁ তার সাথে তার সম্পর্ক থাকলে যে অন্য কারোর সাথে থাকা যাবে না এমন তো কথা নেই। কিন্তু হারিকার মা বলে আমি তোমাকে ভালোবেসেছিলাম আর এখন থেকে আমাদের মধ্যে আর কোনো যোগাযোগ থাকবে না। কিন্তু জন বিজয় তাকে হুমকি দিয়েছিল সে যদি তার সাথে শারীরিক সম্পর্ক কন্টিনিউ না করে তাহলে এই বিষয়টা সে সবাইকে জানিয়ে দেবে, আর সমাজে মহিলাদেরই দুর্নাম বেশি হয়। তাই হারিকার মা ভয় পেয়ে গিয়েছিল আর হারিকাকে নিয়ে কোনো মতে সেখান থেকে অন্য কোথাও চলে গিয়েছিল আর এখন চেন্নাইতে চলে এসেছিল। আর এত বছর পর যখন জন বিজয়ের সাথে আবারও তার দেখা হয় তখন সে ভয় পেয়ে গিয়েছিল। অন্যদিকে দেখা যায় হারিকার মায়ের সাথে তার একটা সম্পর্ক ছিল আর এই জন্য সে অনেক খুশি হয়ে গিয়েছিল। হারিকার ঠিকানা নিয়ে নেয়, তাকে চাকরি দেয়, আর এরপরে সেই ঠিকানা অনুযায়ী সে হারিকার বাসায় চলে এসেছিল যখন হারিকা বাসায় ছিল না এবং সে তার সাথে জোর করছিল শারীরিক সম্পর্ক করার জন্য। হারিকার মা অনেক ভয় পেয়ে গিয়েছিল, অনেক কষ্টে বুঝে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল আর বলেছিল পরে আসার জন্য। হারিকার মা তখনই বুঝতে পেরে গিয়েছিল এই জন বিজয় বেঁচে থাকলে সে এবং তার মেয়ে কেউ নিরাপদ নয়, তাই ওকে মরতেই হবে। আর এই জন্য হারিকা চাকরি পাওয়ার কথা শুনেও হারিকার মা তেমন খুশি হয়নি। এদিকে হারিকার মা মনে মনে জন বিজয়কে মেরে ফেলার প্ল্যান করে ফেলেছিল। আসলে এর আগে যখন জন বিজয় এখানে এসেছিল তখন সে বলে গিয়েছিল সে হারিকার মায়ের হাতের উপমা খেতে চায় আর এটা তার অনেক ফেভারিট। তাই হারিকার মা ডিসাইড করেছিল সেই উপমার মধ্যেই সে বিষ মিশিয়ে দেবে, আর সে সেটাই করে। এরপরে যখন হারিকা বাসায় ছিল আর জন বিজয় চলে আসে, সে কথার মাধ্যমে বলে সে উপমা খেতে চায় আর হারিকাও সেই টিফিন কারিটা জন বিজয়কে দেয়। অন্যদিকে দেখা যাচ্ছিল সেই টিফিন কারিতে হারিকার মাই বিষাক্ত উপমাগুলো ভরে দিয়েছিল। এরপরেই হারিকার মা হারিকাকে বাসা থেকে বের করে দেয়, কারণ একটু পরেই জন বিজয় যখন বিষ খেয়ে মারা যাবে তখন পুলিশ সরাসরি এখানেই চলে আসবে। পুলিশ যেন এই কেসটাতে হারিকাকে ইনভলভ করতে না পারে এবং ভাবে যে ঘটনার সময় সে এখানে ছিল না, তাই হারিকার মা তাকে মিথ্যে বলে বাসা থেকে বের করে দিয়েছিল। হারিকাও সবকিছু শোনার পরে তার ভুল ভেঙে যায়, সে বুঝতে পারে তার মায়ের কোনো দোষ নেই। জন বিজয় তার সাথে যা করেছে এটা শুধুমাত্র তার দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে আমরা দেখতে পাই জন বিজয় যেভাবে মারা গিয়েছিল এতে নিশ্চিত যে হারিকার মায়ের দেওয়া বিষাক্ত উপমা সে খায়নি, খেলে সেটার লক্ষণ স্পষ্ট ডেড বডিতে বোঝা
যেত। সিন এখানেই কাট হয়ে যায়। এরপর এই কোম্পানির এমডি প্রকাশকে দেখানো হয়। আসলে প্রকাশের বাবা হুট করে মারা যাবার পরেই প্রকাশকে এই কোম্পানির দায়িত্ব দেওয়া হয়, আর সে হয়ে যায় এই কোম্পানির এমডি। সে এই পুরো কোম্পানিটা সামলাতে থাকে। আর তখনই আমরা জানতে পারি এই প্রকাশেরও একটা অদ্ভুত রোগ রয়েছে। আসলে কেউ যদি প্রকাশের দিকে আঙুল তুলতো বা তাকে খোঁচা মেরে কথা বলতো অথবা তাকে গালি দিত, এই বিষয়গুলো প্রকাশ একেবারে মেনে নিতে পারতো না। তার মাথায় রক্ত উঠে যেত। পারলে সেই লোকটাকে সে সেখানে খুনই করে ফেলতো। প্রকাশ দেখা যায় তার এই সমস্যার সমাধানের জন্য সে ডক্টরের কাছে চলে গিয়েছিল। ডক্টর আর প্রকাশ যখন কথা বলছিল তার অ্যাসিস্ট্যান্ট ভেতরে চা নিয়ে আসে, কিন্তু চাটা তার হাত থেকে কোনোভাবে দুর্ঘটনাবশত পড়ে যায়। আর এতে হঠাৎ করেই সে ডক্টর প্রচণ্ড রেগে যায়, আর রেগে তার অ্যাসিস্ট্যান্টকে একটা চর মেরে বসে আর তার সাথে চিৎকার করতে থাকে, তাকে বকাঝকা করতে থাকে। কিন্তু প্রকাশের মনে হচ্ছিল এই কথাগুলো ডক্টর তাকে বলছে, আর এতে প্রকাশ নিজের ওপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে আর সেই ডক্টরকে সেখানে প্রচণ্ড মারধর করে। এরপরে সেখান থেকে চলে আসে, তার বাবার ছবির সামনে দাঁড়িয়ে বলে সব দোষ তোমার। প্রকাশ তখন যে কথাগুলো বলে সেটা থেকে আমরা জানতে পারি আসলে প্রকাশ যখন ছোট ছিল তার বাবা প্রকাশের মাকে প্রচণ্ড মারধর করত, গালিগালাজ করত, আর এগুলো ছোট্ট প্রকাশ চুপচাপ দূরে দাঁড়িয়ে দেখত। আর ছোটবেলা থেকে প্রকাশ এগুলো দেখতে দেখতে তার অবচেতন মনে একটা ক্ষোভ তৈরি হয়ে গেছে, ট্রমা তৈরি হয়ে গেছে, যেটা থেকেই প্রকাশের এই রোগ। এছাড়া আমরা আরও জানতে পারি একটা সময় প্রকাশই তার বাবাকে নিজ হাতে খুন করেছিল। তার মার উপরে সে এমন আর অত্যাচার দেখতে পারেনি, তাই একদিন প্রকাশই তার বাবাকে খুন করে ফেলেছিল। প্রকাশের বাবা মারা যাওয়ার পরে প্রকাশ যখন কোম্পানি চালাতে শুরু করে এমডি হিসেবে, তখন সেখানে সে নতুন প্রবলেম ফেস করে। সেটা হচ্ছে জন বিজয়। জন বিজয় যেহেতু এই কোম্পানির পুরাতন ম্যানেজার ছিল, তাই সে সবসময় প্রকাশকে ছোট করে কথা বলতো। সবার সামনে বলতো যে প্রকাশের কোম্পানি চালানোর কোনো অভিজ্ঞতাই নেই, এই পুরো কোম্পানিটাই জন বিজয় নিজেই চালাচ্ছে। অর্থাৎ জন বিজয় তাকে কখনো কোনো রেসপেক্ট দিয়েই কথা বলতো না, আর এই বিষয়টা একেবারেই ভালো লাগতো না প্রকাশের। জন বিজয় মাঝে মাঝে সবার সামনে বলতো আসলে প্রকাশের এমডি হওয়ার কোনো যোগ্যতাই নেই, তার বাবা মারা গিয়েছে, বাবার সূত্রেই সে এমডি চেয়ারটা পেয়েছে, নয়তোবা অন্য কোথাও গেলে তাকে কোনো এমপ্লয়ির চাকরিতেও রাখতো না। যখন থেকে অফিসে এসেছে জন বিজয়ের এইসব অপমান মুখ বুজে সহ্য করে নিচ্ছে প্রকাশ। দিলীপ একদিন ছুটি নেবার জন্য প্রকাশের রুমে এসেছিল। সে তাকে বলেছিল তার মাথা ব্যথা, এই জন্য তার অর্ধেক দিনের ছুটি চাই। আর প্রকাশ সবকিছু বিবেচনা করে তাকে অর্ধেক দিনের ছুটিও দিয়েছিল, মনে আসছে তো নিশ্চয়ই। এরপরে যখন দিলীপ সেখান থেকে বের হয়ে গিয়েছিল, জন বিজয় তাকে থামিয়েছিল এবং প্রকাশ তাকে ছুটি দিয়েছে শুনে সে রেগে গিয়েছিল। আবারও প্রকাশকে অপমান করে দিলীপের ছুটি ক্যান্সেল করে তাকে কোম্পানিতেই কাজ করানোর জন্য রেখে দেয়। আর এই পুরো বিষয়টা কেবিন থেকে প্রকাশ দেখতে পেয়েছিল, আর প্রকাশের কাছে মনে হয়েছিল এটা পুরোপুরি তাকে অপমান করেছে জন বিজয়। প্রকাশ মনে মনে ভাবছিল এই জন বিজয়কে সে ছাড়বে না, একে তার প্রাপ্য শাস্তি সে দিয়েই ছাড়বে। এর কিছুক্ষণ পরে একজন এমপ্লয়ি এসে তার কাছে জানায় যে একটা মেশিনে ইলেকট্রিক শক লাগছে। প্রকাশ সেই এমপ্লয়িদের বলেছিল একজন মেকানিক ডেকে সেটাকে ঠিক করানোর জন্য। প্রকাশ বলে তার কাছে এমপ্লয়িদের নিরাপত্তাই প্রথমে, তারপরে বাকি যা হবে সেটা দেখা যাবে। কিন্তু জন বিজয় সেই এমপ্লয়িদের থামিয়ে দিয়েছিল আর বলেছিল মেকানিক আনতে হবে না, গ্লাস পরে কাজ করলেই হবে। জন বিজয় বলেছিল কোম্পানিটা সে চালায়, প্রকাশ নয়, তাই প্রকাশের কথা শুনে কাজ করলে কোম্পানি কয়েকদিনের মধ্যে নিলামে উঠে যাবে। এইভাবে সে প্রকাশকে আরো বিভিন্নভাবে অপমান করেছিল। এদিকে প্রকাশ জানতে পারে তার কোম্পানির একজন এমপ্লয়ি শিলা অফিসে আসছে না। সে যখন বাকিদের এই কথা জিজ্ঞেস করে কেন শিলা অফিসে আসছে না, তখন একজন প্রকাশকে জানায় আসলে একটা তুচ্ছ ঘটনা নিয়ে জন বিজয় সবার সামনে শিলাকে চর মেরেছিল। এই কথা শোনার পরে প্রকাশ প্রচণ্ড রেগে যায়, কারণ এই কথা শুনে তার আবারও তার বাবার কথা মনে হয়েছিল। তার বাবা যেমন তার মাকে টর্চার করত, অন্যদিকে এমনি জন বিজয় তাকে অপমান করত, তার উপরে আবার এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে। প্রকাশের ভেতরে থাকা সাইকো আবারও জেগে ওঠে। এরপরে সুযোগ বুঝে যখন কোম্পানিতে কেউ থাকে না, যে মেশিনটা নষ্ট ছিল অর্থাৎ যেটাতে বিদ্যুৎ প্রবাহিত হতো, সেই মেশিনটাকে অন করে সে সেখান থেকে চলে আসে। কিন্তু এখন কথা হচ্ছে জন বিজয় কি সত্যি ইলেকট্রিক শক খেয়ে মারা গিয়েছিল, নাকি দিলীপ তাকে ঘুষি মেরেছিল সেই জন্য মারা গিয়েছিল। পুরো বিষয়টা এখনো ক্লিয়ার নয়, কিন্তু কোম্পানির সবাই মনে করছিল জন বিজয় কারেন্টের শক খেয়েই মারা গেছে। এরপরে সেই কোম্পানিরই মেকানিক শানমুগামকে দেখানো হয়। শানমুগাম একটি মেশিন ঠিক করছিল, ঠিক তখনই দেখা যায় তার পাশে এসে একজন লোক দাঁড়ায়, আর সে হেসে শানমুগামের সাথে কথা বলে, যেখানে বাকিরা শানমুগামকে বিভিন্ন ইনস্ট্রাকশন দিচ্ছিল যে তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে, প্রোডাকশন শুরু করতে হবে। অন্যদিকে শানমুগামকে সেই লোকটা বলছিল তুমি এটা পারবে না। ঠিক তখনই আমরা বুঝতে পারি আসলে এই লোকটাকে শানমুগাম ছাড়া অন্য কেউ দেখতেই পারে না, অর্থাৎ সেটা একটা
আত্মা টাইপের কিছু একটা। আর শানমুগাম সবসময় তার সাথে কথা বলে, আর তাদের কথা শুনে আমরা বুঝতে পারি এই লোকটা আর কেউ নয়, শানমুগামের অন্তরাত্মা। শানমুগাম আসলে একেবারেই চুপচাপ টাইপের লোক, সবসময় চুপচাপ থাকতো, কারোর সাথে কথা বলতো না, নিজের মতো কাজ করত, আর শুধু তার ভেতরে থাকা মানুষটার সাথেই সবসময় কথা বলতো, তার সুখ দুঃখ শেয়ার করত। শানমুগামের লাইফটা একটা বোরিং রুটিন মেনে চলতো। সকালবেলা উঠে কোম্পানিতে আসো, কাজ করো, ডিউটি শেষ করে বাসায় ফেরো, আর এরপরে প্রতিদিন একা একা মুভি দেখো। এছাড়া যেন শানমুগামের লাইফে আর নতুনত্ব বলতে কিছুই নেই। তার বিয়ের বয়স হয়ে যাচ্ছে, কিন্তু এখনো সে বিয়ে করতে পারছে না। এদিকে দেখা যায় শানমুগামের প্রতিবেশী ছিল একজন মহিলা, যার হাজবেন্ড বিদেশে থাকতো, আর এই মহিলার কথাবার্তা আচার আচরণ দেখে মনে হতো যে শানমুগামকে সে পছন্দ করে। সেই মহিলা মালতী প্রায় শানমুগামের কাছে আসতো, তার সাথে একাই কথা বলতো, তার সাথে ফ্লার্ট করত, এমনকি তার সাথে ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত দিত। কিন্তু শানমুগাম একেবারে সহজ সরল চাপা স্বভাবের, এছাড়া ভীত প্রকৃতির লোক। এই জন্য সে ভয়ে কখনোই মালতীর ইশারায় সায় দেয়নি। দেখা যায় রাতের বেলা আবারও শানমুগাম মুভি দেখছিল আর তার অন্তর আত্মার সাথে কথা বলছিল। ঠিক তখনই মালতী আসে, দরজায় কড়া নাড়ে আর জিজ্ঞেস করে সে কি করছে, তার বাসায় কি সে একাই রয়েছে। এই কথাগুলো শুনে শানমুগাম একেবারেই ভয় পেয়ে যায়। কি বলবে কিছু বুঝতে না পেরে সে মালতীর মুখের উপরেই দরজা লাগিয়ে দেয়। ভেতরে আসার পরে শানমুগামের অন্তরাত্মা বলতে থাকে, তুমি কি পাগল নাকি? এত সুন্দর একটা সুযোগ ছিল, তুমি সেটা হাতছাড়া করলে কেন? তোমার বাবা মা আপন বলতে কেউ নেই, তুমি তোমার একা নিজের বিয়েটাও ঠিক করতে পারছো না তোমার এই সাহসের কারণে। আর এখন এত বড় একটা সুযোগ ছিল তোমার ভার্জিনিটি লস করার, তুমি সেটাও হারালে। তুমি কি সারা জীবন চিরকুমারী থাকবে, এভাবেই মারা যাবে? তুমি কেন মালতীকে ভেতরে আসতে বললে না? কিন্তু শানমুগাম বলে, না না, এসব করা পাপ, এগুলো সে করবে না। শানমুগামের অন্তরাত্মা তাকে ঝাড়ি দিতে থাকে আর বলে, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি কখনো বদলাবে না, তুমি সারা জীবন ব্রহ্মচারী থেকে যাবে। এদিকে যেদিন জন বিজয় মারা যাবে সেই দিন অফিসে যখন শানমুগাম আসে, শানমুগামকে জন বিজয় ডাকে আর তার গাড়ির চাবিটা দেয়, বলে এই গাড়িটাকে সার্ভিসিং করে নিয়ে আসার জন্য। শানমুগাম জন বিজয়ের গাড়ি নিয়ে বের হয়ে পড়ে, আর অন্যদিকে তার অন্তরাত্মার সাথে কথা বলতে থাকে। তার অন্তরাত্মা গতকালকের ঘটনা নিয়ে এখনো শানমুগামকে বারবার কথা শোনাচ্ছিল। এই কথায় কথায় হঠাৎ করেই গাড়ি চালাতে গিয়ে রোডের দিকে থেকে সে খেয়াল হারিয়ে ফেলে, আর তখনই তার গাড়িটা হারিকাকে অ্যাক্সিডেন্ট করে বসে। শানমুগাম গাড়ি নিয়ে চলেই যাচ্ছিল, কিন্তু তার অন্তরাত্মা বলে, গাড়ি থামাও, কি করছো? একটা মেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে রাস্তায় একা, এটাই সুযোগ, আর তুমি মেয়েটাকে ফেলে এভাবে চলে যাচ্ছ। শানমুগাম গাড়ি থেকে নেমে আসে, কি করবে বুঝতে পারছিল না। এদিকে তার অন্তরাত্মা তাকে বারবার বলছিল, এখান থেকে মেয়েটাকে উঠিয়ে গাড়িতে নাও। অবশেষে শানমুগাম তার কথা শুনে আর হারিকাকে গাড়িতে উঠিয়ে নেয়। এরপরে হারিকাকে হসপিটালে নেওয়ার পরিবর্তে সেই কনস্ট্রাকশন সাইডে নিয়ে আসে। সেখানে শানমুগামের অন্তরাত্মা তাকে বারবার কুবুদ্ধি দিচ্ছিল যে হারিকাকে ধর্ষণ করার জন্য, তার ভার্জিনিটি লুজ করার জন্য এটাই একমাত্র সুযোগ। শানমুগামও ধীরে ধীরে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছিল, আর এভাবেই সে তার অন্তরাত্মার পাতা ফাঁদে পা দেয়, আর সেই নির্জন কনস্ট্রাকশন সাইডেই হারিকাকে ধর্ষণ করে, আর হারিকাকে ওই অবস্থায় সেখানে ফেলে রেখে চলে আসে। কিন্তু হারিকা জন বিজয়ের গাড়ি দেখতে পেয়েছিল, আর এই জন্য সে ভেবেছিল যে জন বিজয় তাকে ধর্ষণ করেছে। আর জন বিজয়ের গাড়িটা নিয়ে সে সরাসরি কোম্পানিতে চলে আসে, কিন্তু আসার পরেই সে শুনতে পারে যে জন বিজয় ইলেকট্রিক শক খেয়ে মারা গেছে। জন বিজয়ের মৃত্যুর কথা শুনে শানমুগাম ভয় পেয়ে যায়। তখনই আমরা জানতে পারি প্রতিদিনের মতো জন বিজয়ের জন্য শানমুগাম জুস নিয়ে এসেছিল। যখনই সে জন বিজয়ের মৃত্যুর খবর শুনে সেই জুসটা সে ফেলে দেয়, আর সেই সাথে তার পকেট থেকে ছোট্ট আরও একটা বোতল বের করে। আর তখনই আমরা জানতে পারি এই শানমুগাম প্রতিদিন যখন জন বিজয়কে জুস দিত, জুসের সাথে সে একেবারে অল্প পরিমাণ এক ধরনের পয়জন মিশিয়ে দিত, যে পয়জন খেলে ইনস্ট্যান্ট কোনো রিয়াকশন হয় না, কিন্তু ধীরে ধীরে মানুষের শরীর নিস্তেজ করে ফেলে এবং তাকে মৃত্যুর কোলে ছেড়ে দেয়। জন বিজয় এটা কোনোভাবেই জানতো না, আর এটা শানমুগাম বেশ কয়েকদিন ধরেই করে আসছিল। এখন যখন সে জানতে পারে যে জন বিজয় মারা গেছে, তখন সেই পয়জনের বোতলটা সে ফেলে দেয়, যে এখন এটার আর কোনো কাজে লাগবে না। তাই শানমুগাম সেই বোতলটাকে নষ্ট করে ফেলে, ডিস্ট্রয় করে ফেলে, যাতে পুলিশ কোনো ট্রেস না পায়। এরপরে আমাদের ছোট্ট আরও একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে আগে শানমুগাম এবং জন বিজয় দুজনেই ভালো বন্ধু ছিল। জন বিজয় তার যত পার্সোনাল কাজ ছিল সবকিছু শানমুগামকেই দিয়ে করাতো। দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল। শানমুগাম তখন থেকেই জন বিজয়ের মেয়েকে পছন্দ করতে শুরু করে। শানমুগাম ভাবছিল কিভাবে কথাটা বলবে। একদিন অনেক সাহস নিয়ে বলেই ফেলে জন বিজয়কে
সে তার মেয়েকে পছন্দ করে আর শানমুগাম তার মেয়েকে বিয়ে করতে চায়। কথাটা শুনে জন বিজয় প্রচণ্ড রেগে যায় আর সবার সামনেই শানমুগামকে অপমান করতে থাকে যে তোমার কি যোগ্যতা, তোমার এত বড় সাহস হলো কি করে, তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও। এই অপমানটা শানমুগাম কোনোভাবেই মেনে নিতে পারেনি। অন্যদিকে তার অন্তরাত্মা তো ছিলই, যে প্রতিনিয়ত বলছিল এই জন বিজয়ের থেকে প্রতিশোধ নেয়ার জন্য। সেই দিন থেকেই শানমুগাম এই প্ল্যান তৈরি করেছিল, তার জুসের ভেতরে পয়জন মিশিয়ে দিচ্ছিল যাতে করে ধীরে ধীরে জন বিজয় মারা যায়। আর যেহেতু এখন জন বিজয় মারাই গেছে, তাই সে সবকিছু নষ্ট করে ফেলে যাতে কোনো প্রমাণ কেউ না পায়। আর এখান থেকে আমরা এটাও বুঝতে পারি জন বিজয় মারা যাবার আরও একটা কারণ এই বিষও হতে পারে। এরপরেই দেখানো হয় জন বিজয় মারা যাবার পরে আসলে কি হয়েছিল। দিলীপ যখন পরের দিনে অফিসে আসে তখন সে জানতে পারে জন বিজয় ইলেকট্রিক শক খেয়ে মারা গিয়েছে, কিন্তু তার কাছে ভয় হতে থাকে যে তার ঘুষি খেয়ে কি জন বিজয় মারা গিয়েছে, এটা জানাজানি হলে পুলিশ তাকে কি করবে। এই জন্য সে টেনশন থেকে ফ্রি হওয়ার জন্য সেই কনস্ট্রাকশন সাইটে যে একা বসেছিল। আর ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে আর পুলিশকে দেখে দিলীপ ভাবতে থাকে হয়তো পুলিশ সবকিছু জেনে গেছে, হয়তোবা তার ঘুষিতেই জন বিজয় মারা গেছে আর পুলিশ তাকে অ্যারেস্ট করতে এসেছে। এই জন্য পুলিশকে দেখে সে ভয়ে পালিয়ে যায়। পালাতে গিয়ে হঠাৎ করেই দিলীপ সেখানে একটা আইডি কার্ড দেখতে পায়। আইডি কার্ডটা হাতে নিতেই সে অবাক হয়ে যায়, কারণ সেটা তার আইডি কার্ড ছিল। ঠিক তখনই সে তার গলায় থাকা আইডি কার্ডটা দেখে আর দেখে সেটা তার নয় বরং শানমুগামের আইডি কার্ড। আর এটা দেখেই বুঝতে পারে সেই দিন যখন তাদের মধ্যে ধাক্কা লেগেছিল এবং আইডি কার্ড পড়ে গিয়েছিল তখন তাদের আইডি কার্ডটা অদল বদল হয়ে গিয়েছিল। কিন্তু দিলীপ ভাবতে থাকে শানমুগাম এই নিরিবিলি কনস্ট্রাকশন সাইটে কেন এসেছিল। যাই হোক, সে আইডি কার্ডটা নিয়ে নেয়। এদিকে পুলিশ তাকে জিজ্ঞেস করে এত রাত সে এখানে কি করছে। দিলীপ বলে কিছু না, সে এমনি একটু রেস্ট নিতে এসেছিল। পুলিশ আর কোনো কিছু না পেয়ে তাকে ছেড়ে দেয়। পরের দিন অফিসে আসার পরে দিলীপ ওয়াচম্যানকে সেই আইডি কার্ডটা দিয়ে দেয়, বলে এটা শানমুগামের, শানমুগাম আসলে তাকে দিয়ে দিও। এদিকে জন বিজয় মারা যাবার পরে পুরো কোম্পানির দায়িত্ব প্রকাশ নিজের কাঁধে তুলে নেয় আর এরপরেই সে দিলীপকে ম্যানেজার বানিয়ে দেয়। দিলীপ ম্যানেজার হওয়ার পরপরই জানতে পারে যে শিলা আর চাকরি করবে না, তাই শিলার পোস্টে সে হারিকাকে প্রমোট করে দেয় আর হারিকাকে কল করে জয়েন করার জন্য। পরের দিন যখন হারিকা প্রথম দিনের মতো কোম্পানিতে জয়েন করে, সে একটা সময় ক্যান্টিনে ছিল। তখনই অন্য এমপ্লয়ীদের কথা শুনে সে বুঝতে পারে যেদিন জন বিজয় মারা গিয়েছিল সেদিন জন বিজয়ের কারটা শানমুগামের কাছে ছিল, সে তাকে সার্ভিসিং করতে দিয়েছিল। আর জন বিজয় মারা যাবার পর এই পুরোটা সময় এখন পর্যন্ত সেই গাড়িটা শানমুগামের কাছেই রয়েছে। এই কথা শুনে হারিকা অবাক হয়ে যায় আর দুয়ে দুয়ে চার করে মিলিয়ে ফেলে তাকে ধর্ষণ জন বিজয় করেনি বরং শানমুগাম করেছে। এরপরে হারিকা সেই অফিসের এমপ্লয়ীদের কাছ থেকে শানমুগামের ব্যাপারে জানতে চায়, তার খোঁজ খবর নেয়। এদিকে এই বিষয়টা শানমুগামের কান অব্দি পৌঁছে যায়। অর্থাৎ সে যে মেয়েটাকে ধর্ষণ করেছিল সেই মেয়েটা হচ্ছে হারিকা, যে এই অফিসে জয়েন করেছে। আর অফিসে আসার পরপরেই সে শানমুগামের খোঁজ নিচ্ছে। এতে শানমুগাম পুরোপুরি বুঝতে পেরে যায় যে হারিকা জানতে পেরে গিয়েছে যে শানমুগামই তাকে ধর্ষণ করেছে, এই জন্য সে তাকে খুঁজে বেড়াচ্ছে। তাই শানমুগাম ভয় পেয়ে পালাতে শুরু করে। এদিকে হারিকা তখনও পুরো কোম্পানির ভেতরেই শানমুগামকে খুঁজছিল। একটা সময় হঠাৎ করেই দেখা যায় সেখানকার সব এমপ্লয়ি একদিকে দৌড়াতে শুরু করে। কৌতূহলবশত হারিকাও যখন সেখানে যায়, সেখানকার দৃশ্য দেখার পরে সে হতবাক হয়ে যায়, কারণ সেখানে কোম্পানির ভেতরেই শানমুগাম ফাঁসিতে ঝুলেই আত্মহত্যা করেছিল। আসলে শানমুগাম তার অন্তরাত্মার কথা শুনে অপরাধ করেছিল, আর সে যখন বুঝতে পারে সে অনেক বেশি অপরাধ করে ফেলেছে, এর প্রায়শ্চিত্ত করা দরকার, তখনই হারিকার মুখোমুখি হওয়ার চাইতে সে মরে যাওয়াটাকেই উত্তম মনে করেছে আর এই জন্য সে আত্মহত্যা করেছে। এদিকে হারিকা মিষ্টিকে কল করে আর জানায় তাকে যে ধর্ষণ করেছিল তার আসল পরিচয় সে জানতে পেরে গিয়েছে এবং সে তার শাস্তিও পেয়ে গেছে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। মুভিতে এখানে নিশ্চিত করে বলা হয় না জন বিজয় আসলে কিভাবে মারা গেছে, তার মৃত্যুর পেছনে আসলে কে দায়ী, শানমুগাম, দিলীপ, প্রকাশ নাকি হারিকার মা। আসলে এই চারজন সাসপেক্টের কাছে একেবারে স্ট্রং মোটিভ ছিল জন বিজয়কে মেরে ফেলার এবং তারা সেভাবে কাজও করেছিল, কিন্তু আসলে কার প্ল্যানটা কাজ করেছে সেটাই এখন ভাববার বিষয়। আর মুভির ডিরেক্টর এটা অডিয়েন্সদের উপরেই ছেড়ে দিয়েছে। অডিয়েন্সরা ভেবে সব ক্যালকুলেশন করে তাদের মতামত দেবে যে কার প্ল্যানে সব থেকে বেশি জোর ছিল জন বিজয়কে খুন করার আর কার প্ল্যানেই জন বিজয় খুন হতে পারে। তো আপনারা যারা এই মুভিটা পুরোপুরি দেখলেন, তো আপনাদের কাছে কি মনে হয় এখানে আসল খুনি কে, কে হতে পারে জন বিজয়ের মৃত্যুর কারণ, সেটা কমেন্ট বক্সে লিখে জানান। তো মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।